আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো? আশা করছি ভালো আছো, কারণ সব সময় তোমাদের জন্য অনেক প্রে করি যে তোমরা যেন সবাই খুব ভালো থাকো। তারপরেও যদি একটু একটু খারাপ থাকো, কারণ আমাদের পরিস্থিতি তো সেরকম 100% আমরা ভালো থাকবো সেরকম পরিস্থিতি এখনো হয়নি। তো সেই জন্য বলছি যে আমাদের যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলো একটু মেনে চলতে হবে। আমি অনেকদিন পরে আসলাম আমার মনে হয়, তো এই জন্য তোমাদের সাথে একটু কথা বলতে চাই। কারণ হচ্ছে আমার মনে হচ্ছে এখনকার যে পরিস্থিতিটা বিরাজ করছে, পড়াশোনার পাশাপাশি পড়াশোনা তো দরকারই, তার থেকে বেশি কাউন্সেলিংটা তোমাদের জন্য দরকার হয়ে যাচ্ছে। কাউন্সেলিং হচ্ছে মানে টিচারদের সাথে এই যে কথা বলা, টিচারদের চেহারা ভুলে গেছো, কথা তো দূরের কথা। এখন আর যেহেতু তোমাদের পাচ্ছি না, এই একটাই মাত্র মিডিয়া এখন তোমাদেরকে পাওয়ার, তারপরেও ক্লাস ঠিক মতো দেখো না, এত বারবার বলার পরেও আমি তো যখনই ক্লাস করি বলি যে বেশি পড়াশোনা করার দরকার নাই, শুধুমাত্র তোমরা এই যে স্যাররা ম্যাডামরা অনলাইন ক্লাস দিচ্ছে পড়ার খাতিরে, পড়ার উদ্দেশ্যে না হলেও ওনাদের সাথে একটু দেখা করার উদ্দেশ্যে তোমাদের এত প্রিয় টিচাররা এই ক্লাসটুকু শুধু দেখো। এখন তো আরো সুবিধা হয়ে গেছে, যেহেতু আমরা একটা শর্ট সাজেশন তোমরা হাতে পেয়ে গেছো, এখন ওইটুকু পড়ো আর ক্লাসগুলো দেখো। বেশি পড়াশোনা করতে বলছি না, কারণ বললেও শুনবে না। এরপরেও অভিযোগ হচ্ছে যে তোমাদের এই রাস্তাঘাটে বের হলে, এত প্রয়োজনে তো বের হতে হচ্ছে, বের হলেই তোমাদের যে বাবা মার সাথে দেখা হচ্ছে, সবার চেহারার মধ্যে একটা হতাশা, মানে মনে হচ্ছে যে সবাই বাবা মারা খুব হতাশ তোমাদেরকে নিয়ে। কেন এটা হবে? তাহলে এতদিন কি শিখালাম? এতদিন না, এখন তোমরা একটা পরিস্থিতির কারণে আমরা একটু ডিটাচ আছি। আর আমি মনে করি এই পরিস্থিতিটাকে আমরা অস্বাভাবিক না মনে করে ভাববো যে এরকম পরিস্থিতি জীবনে আসতে পারে। প্রথমে তো আমারও মনে হচ্ছে এটা কেমন জীবন, কিন্তু এখন মনে হচ্ছে যে না, মানুষের জীবনে কত কিছুই হতে পারে, এটাও তো একটা শিক্ষা। মনে হতে হবে যে আমার জীবনে এরকম সময় আসতে পারে যে আমি পড়াশোনা থেকে স্কুল থেকে দূরে, বা আমার যে স্বাভাবিক কাজগুলো আছে সেখান থেকে একটু দূরে আছে, তারপরেও এর মধ্যেও নিজেকে স্বাভাবিকভাবে চলতে হবে। এই কথাগুলো আমার এই জন্য বলা, তোমরা স্বাভাবিক জীবনযাপন করছো না, এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, মনে হয় যে আমরা আর কোনোদিন পড়াশোনা করতে হবে না, এমনটা তো না। আর যেহেতু সবাই তোমরা আমাদের সবার মনের মধ্যে, বিশেষ করে নিউ জেনারেশন যারা, মনের মধ্যে কিন্তু সবার ভালো থাকার ইচ্ছাটা সবার আছে। আর এটা তোমরা খুব প্র্যাকটিক্যাল, এখন তোমাদেরকে কি বুঝাবো আমি, তোমরা অনেক প্র্যাকটিক্যাল, অনেক বাস্তব সম্মত জ্ঞান তোমাদের আছে, অন্ততপক্ষে এইটুকু সেন্স আছে জীবনে আমরা সবাই একটা ভালো জীবন চাই। তো ভালো জীবন যদি চাও, তাহলে সেটার জন্য ন্যূনতম যে পড়াশোনাটুকু সেটুকু আমাদের করতেই হবে। এখন এই কয়েকদিন গ্যাপ আছে বিধায়, তার মানে এটা না যে আমাদের কোনোদিন আমরা আর পড়াশোনা করতে হবে না। আর পড়াশোনা যদি না করতে হয় তাহলে তো এর থেকে ব্যাড লাগার কিছুই নাই। এই যে এখন এত সুন্দর করে স্মার্টফোন নিয়ে, ওই যে অনেক সময় ক্লাসে বলতাম যে, মনে করেন কাউকে ছোট করার জন্য বলছি না, যে যে যেমন তাকে সেই পোশাকটাই মানায়। একটা রিক্সাওয়ালা যদি, তাকে আমি সম্মান করি তার কাজের জন্য, আমি বলছি না তাকে অসম্মান করবে, কিন্তু তার গেটআপটা কিন্তু তাকে সেভাবেই বানায়। সে যদি একটা স্যুট টুট পরে, কারো থেকে ধার করে ধরে একটা স্যুট পরে রিক্সা চালায়, তো ওইটা কিন্তু আমাদের কাছে কেমন একটা হাস্যকর মনে হবে। তো সেই জন্য তুমি তো চাই, আমরা এখন সবাই চাই যে খুব সুন্দরভাবে চলাফেরা করতে, জীবনটাকে এনজয় করতে, কাঙ্ক্ষিত ভাবে, খারাপ ভাবে না। তো সেই জন্য সেই যোগ্যতা অর্জন করতে হলে পড়াশোনার কোনো বিকল্প নেই, এটা করতেই হবে। তো দয়া করে তোমাদের কাছে আজকে আমার অর্ডার নাই, একটা রিকোয়েস্ট রইল। আমি একজন টিচার মানেই গার্জিয়ান, বাবা মার পরে কিন্তু শিক্ষকের স্থান তো জানো। তো তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা এই পড়াশোনা থেকে, বিশেষ করে দশম শ্রেণীর স্টুডেন্টরা, এটা থেকে তোমরা ডিটাচ হয়ে যেও না। পড়াশোনাটা করো, চালিয়ে রাখো, তেমন খুব বেশি পরীক্ষার কথা এত চিন্তা করার দরকার নেই, পরীক্ষা হবে কিনা না হবে, এটাও তো একটা জীবনে বলেছি না যে আমাদের স্বাভাবিক জীবন, এটাকেও মনে করতে হবে। একদম এতদিন আমরা অভ্যস্ত ছিলাম পড়াশোনা আমাদের পরীক্ষা দিতে হবে, তো এটাও তো একটা শিক্ষা যে পড়াশোনা তো আমরা পরীক্ষা ছাড়াও পড়ালেখা করতে পারি। এতদিন তোমাদের মনে হতো না যে স্টুডেন্ট লাইফটা ম্যাডাম অনেক মজার হতো যদি পরীক্ষা না থাকতো? তাহলে এখন সেটাই মেনে নাও। সবার একটাই প্রশ্ন, পরীক্ষা কবে হবে, কি হবে না হবে, পড়াশোনার থেকে সেই পরীক্ষার কথাই চিন্তা করতে করতে আমাদের মাথা খারাপ। তো সেইটা না করে আমি বলবো যে মাথা থেকে পরীক্ষার কথাটা আপাতত ঝেড়ে ফেলে দাও। আমরা এই আনন্দের মাধ্যমে পড়াশোনা, যেটা আমাদের শিক্ষামন্ত্রী বলতেছে, সবাই এখন বলতেছে যে আমরা এই যে জীবনে কোনোদিন আমরা জীবনে এই সুযোগটা পাইনি, তোমরা তো সেখান থেকে লাকি
যে তোমরা সেই সুযোগটা পাচ্ছ যে পড়াশোনা করো কিন্তু পরীক্ষার চিন্তা নেই। আবার এটাও বলছি যে বেশি পড়াশোনার দরকার নেই, শুধু অনলাইন ক্লাসগুলো দেখো আর হচ্ছে এই শর্ট একটা সাজেশন দেওয়া হয়েছে আপাতত সেটার উপরে প্রিপারেশন নাও, পরীক্ষা যখন হবে তখন হবে, দেখা যাবে। ঠিক আছে, কথাগুলো বললাম এই জন্য আগেই বলে নিচ্ছি যে এখন পড়াশোনার পাশাপাশি তোমাদের সাথে কাউন্সিলিং, বাবা মার কথা তো শুনো না, কিন্তু এটা চিন্তা করো যে এই যে স্কুল সবকিছু খুলে গেছে পৃথিবীতে, সারা পৃথিবীতে এখন কিন্তু সবকিছু খোলা, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া। সেটা কেন এটা বুঝতে হবে তো, কারণ তোমাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি। মানে তোমরা হচ্ছে দেশের ভবিষ্যৎ, আর তার বাবা মার কাছে আমি মনে করি সন্তানের থেকে প্রিয় আর কেউ নাই। এখন বাবা মারা বলতেছে যে স্কুল খুলে দিতে, কিন্তু তোমরা যদি স্কুলে এসে কোনো কারণে কোনো কারণে কি অসুস্থ হওয়াটাই এখন স্বাভাবিক, যেই পরিস্থিতি এখন তো আমরা সুস্থ মানে পুরোপুরি ভালো পরিস্থিতিতে যেতে পারিনি। তো সেই জন্য যদি স্কুল খুলে তোমরা কেউ অসুস্থ হও তখন তো সবচেয়ে বেশি কষ্ট বাবা মারই হবে। এইসব কথা ভেবেই কিন্তু সরকার এখনো সেই সিদ্ধান্ত নিচ্ছে না। সেটাকে তোমরা নেগেটিভ দিক থেকে না চিন্তা করে যদি পজিটিভ ভাবো তাহলে আমার মনে হয় সবকিছুই সুন্দর হবে। জীবনে সবকিছুকে পজিটিভ দিক থেকে দেখা চিন্তা করো, তাইলে আর কোনো সমস্যা নেই। তো এখন একটু পড়ায় ফিরে যাই। পড়াটা হচ্ছে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আমি আগে বলে নিচ্ছি যে এই টপিকটা তোমাদের পড়ার সাথে কিন্তু রিলেটেড। গ্রামারের প্রত্যেকটা স্টেপ, কমপ্লিটিং সেন্টেন্স বলো, চেঞ্জিং সেন্টেন্স বলো, সবকিছুর সাথেই এটা রিলেটেড, কিন্তু সিলেবাসে এটা নির্দিষ্ট করে লেখা থাকে না, ভিরাল বা পার্টিসিপল। তো এই কারণে তোমরা যেমন অ্যাভয়েড করে যাও, তোমাদের দোষ না, আমরাও দেখা যায় ওদের সিলেবাস শেষ করার জন্য এই জিনিসটা ক্লাসে আমরা স্পষ্টভাবে ধারণা দিতে পারি না। আর সেই জন্য তোমাদেরকে কিন্তু এটা খেসারত দিতে হবে কখন, এই যে কলেজে যাবা কদিন পর, এই যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যাবা, তখন গিয়ে এই ব্যাপারে যদি একদম অস্পষ্ট ধারণা থাকে বা কোনো 80% স্টুডেন্টের, আমি এটা বলতে পারি, জানি আমি এটা 80% স্টুডেন্টের এই ব্যাপারে সেরকম কোনো ধারণা নেই, মনে হয় যে না আমি শুনে নাই কখনো। তো তখন তারা গিয়ে দেখা যায় যে হায়ার এডুকেশনে গিয়ে তাদেরকে ঠেকতে হয়। কারণ এই কথাটা বলছি, ইংলিশ অ্যাভয়েড করা যাবে না, গণিত অ্যাভয়েড করা যাবে, বিজ্ঞান অ্যাভয়েড করা যাবে, ইংরেজি অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। তো সেই জন্য আমি চাচ্ছি যে জিরাট, ইনফিনিটিভ আর হচ্ছে পার্টিসিপল এই সম্পর্কে আমি একটু ক্লাস করে তোমাদের একটা মানে এসএসসি স্ট্যান্ডার্ড, খুব বেশি জানার দরকার নাই, তোমার এসএসসি স্ট্যান্ডার্ডে যতটুকু জানার প্রয়োজন সেইটুকু ধারণা আমরা আজকে নিব। প্লিজ মনোযোগ দিয়ে ক্লাসটা করো, হাতটা ধুয়ে যেভাবে বসতে বলছি সেভাবে বসো। ম্যাডামের কথা, টিচারদের কথা তোমরা অনেক শুনো আমি জানি, কিন্তু হচ্ছে এখন ওই যে তোমাদের দোষ নাই, পরিবেশটাই এমন হয়ে গেছে যে আমরা ডিটাচ হয়ে গেছি তোমাদের সাথে। তোমরা বাবা মার কথা কতক্ষণ শুনতে ভালো লাগে, ঘরে কতক্ষণ বসে থাকবে। আমি তোমাদেরকে কোনো ব্লেম করছি না, ব্লেমটা হচ্ছে আমাদের সিচুয়েশনের। তো সেটাকে রিকোয়েস্ট করছি তোমরা এটাকে একটু পজিটিভ দিক থেকে চিন্তা করো। আর বিশেষজ্ঞরা এই কথাও বলছে যে আমাদের মধ্যে নাকি আমাদের দেশে প্রায় 70% লোকেরই এটা হয়ে গেছে, মানে কেউ হয়তো আমরা টের পাইনি। তো হয়ে যাওয়া মানে হচ্ছে আমাদের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হওয়া, মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেড়ে গেছে। তো তার মানে আমরা মানে ওনারা ধারণা করছে যে ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারির ভিতরে দেখা যাবে যে ভ্যাকসিনও যদি না আসে তারপরও আমরা অনেকটা প্রোটেক্টিভ হয়ে যাব, অর্থাৎ করোনা ভাইরাস আমাদেরকে সেরকম কিছু করতে পারবে না, সেরকম ভাবে অ্যাটাক করতে পারবে না। এখন সৃষ্টিকর্তার কাছে প্রে করছি, উনি তো সব, উনিই সব পারে, তো উনি যেন আমাদের এই অবস্থা থেকে মুক্ত করে। আচ্ছা, আজকে আমি তাহলে এখন একটু পড়ায় ফিরে যাই। আমাদের টপিকটা হচ্ছে জিরান্ট, ইনফিনিটিভ আর পার্টিসিপল। ওকে, ইনফিনিটিভটা মানে কি? ইনফিনিটিভটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমার কথা শোনো, অনেকে আবার কমেন্টস করো বোর্ড দেখা যাচ্ছে না। বোর্ডটা বড় কথা না, লেখাগুলো তোমার বই খাতায় ভরা, সেটা বড় কথা না। ম্যাডাম কি বলছে, স্যার কি বলছে, সেটা একটু মাথায় রাখার চেষ্টা করো। তোমরা অনেক ব্রেনি, আজকালকার ছেলে মেয়েরা এত পড়াশোনা করতে হয় না, আমার মনে হয় একটু মনোযোগ দিলে, একটু সময় দিলে অনেক ভালো করতে পারে। তো ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব। এটা কোত্থেকে আসে? আমরা জানি ভার্বের একটা টেন্স অনুযায়ী ভার্বের দুটো প্রকার ভেদ আছে, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট। তো নন ফাইনাইট বাংলায় হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা মানেই তো আমরা বুঝি সেটা কি, মানে যেটা দিয়ে শেষ বোঝা যায় না, সম্পূর্ণটা তোমার সম্পূর্ণ অর্থটা বোঝা যাচ্ছে না, সেটাই হচ্ছে অসমাপিকা। আর ইংরেজিতে হচ্ছে নন ফাইনাইট। এই নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, একটু বোর্ডে খেয়াল করো। দেখো, একটা হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ট আর পার্টিসিপল।
এবং পার্টিসিপল। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম যেখানে দেখবে পৃথিবী টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, বুঝে যাবে এটা হচ্ছে ইনফিনিটিভ। আমি এখানে একটা এক্সাম্পলও দিয়েছি, এই দেখো টু প্লাস ভার্ব ওয়ান, যেমন টু ডু, এটা হচ্ছে ইনফিনিটিভ। ক্লিয়ার? এরপরে আমরা আসছি জিরান্ট। আজকের আমার মূল টপিক যেটা, জিরান্ট মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ভার্বের সাথে যখন আইএনজি যোগ দেবে তখনই সেটা বুঝে যাবে এটা হচ্ছে তোমার জিরান্ট। তবে এখানে তোমাদের যেখানে কনফিউশন অ্যারাইজ করে সেটা হচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি অনেক ক্ষেত্রে জিরান্ট হয়, আবার অনেক ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপেল হয়। তোমাদের সেইখানেই বুঝতে সমস্যা হয় যে কোনটা জিরান্ট আর কোনটা প্রেজেন্ট পার্টিসিপেল। আজকে আমরা সেই কনসেপশনটা ক্লিয়ার করব। এরপরে দেখো যে আমি লিখেছি এখানে ভার্ব প্লাস আইএনজি ডুইং, জিরান্ট অর প্রেজেন্ট পার্টিসিপেল, অর্থাৎ কোথাও জিরান্ট কোথাও প্রেজেন্ট পার্টিসিপেল, কোথায় জিরান্ট কোথায় প্রেজেন্ট পার্টিসিপেল সেটা আমরা লিখব। এরপরে দেখো তৃতীয় প্রকারটা হচ্ছে পার্টিসিপেল। এই পার্টিসিপেল আবার তিন প্রকার। খুব সহজ জিনিস, কিন্তু এত জটিল ভাবে চিন্তা করবে না, আমি যেভাবে বলছি সেভাবে চিন্তা করো। এই পার্টিসিপেল হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে পাস্ট পার্টিসিপেল। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল। ওকে, এখন আমরা এই এক্সাম্পল একটু স্ট্রাকচারটা দেখি। টু প্লাস ভার্ব ওয়ান হচ্ছে টু ডু, টু প্লাস ভার্ব ওয়ান ইনফিনিটিভ, ভার্ব প্লাস আইএনজি হলো যে প্রেজেন্ট পার্টিসিপেল হতে পারে, কোথাও আবার জিরান্ট হয়ে যাবে। আর তিন নম্বরে দেখো V3, V3 মানে তো আমরা বুঝি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, সেটা হচ্ছে তোমার এই পাস্ট পার্টিসিপেল। আর থার্ড নাম্বারটা, এটা আমাদের তেমন একটা কাজে লাগে না এসএসসি পর্যায়ে পর্যন্ত, তারপর জেনে রাখতে হবে। এটা হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব 3, যেখানে তুমি হ্যাভিং এর পরে ভার্ব 3 দেখবা, সেটাই হচ্ছে পাস্ট পার্টিসিপেল। যেমন এই যে এক্সাম্পল হ্যাভিং ডান, অর্থাৎ হ্যাভিং এর পরে ভার্ব 3 হলে আমরা সেটা কি বুঝবো? পাস্ট পার্টিসিপেল। ওকে ওকে স্টুডেন্টস, এখন আমরা দেখব যে জিরান্ট, যাকে বলেছি আমরা ডিফারেন্সটা দেখব, জিরান্ট আর প্রেজেন্ট পার্টিসিপেল, অর্থাৎ জিরান্ট কিভাবে চিনবো আর প্রেজেন্ট পার্টিসিপেল কি করে চিনবো। প্রথমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জিরান্ট। অর্থাৎ জিরান্টের স্ট্রাকচারটা কিরকম হবে দেখো, লুক এট দ্য বোর্ড। আমি বোর্ডে লিখেছি প্রথম এক্সাম্পলটা, খেয়াল করো। ফ্লাইং ইজ দ্য নেচার অফ এ বার্ড। ফ্লাইং, ফ্লাইং মানে তো কি? ওড়া। ফ্লাইং ইজ দ্য নেচার অফ এ বার্ড, অর্থাৎ পাখির স্বভাবই হচ্ছে কি? ওড়া। কাকে কোয়ালিফাই করছে খেয়াল করো? বার্ডকে। বার্ড একটা কি? নাউন। তো নাউন আর প্রোনাউন, নাউন আর প্রোনাউন, খেয়াল করছো? তাহলে এই ফ্লাইংটা কাকে কোয়ালিফাই করছে? নাউনটা কোয়ালিফাই করছে বার্ডকে, অর্থাৎ যেটা নাকি আমরা পার্টস অফ স্পিচে শিখে এসেছি যে এই ভার্বটা নাউনকে কোয়ালিফাই করবে। ঠিক আছে, এখন আবার ফ্লাই মানে কি? তোমাকে যদি ফ্লাই জিজ্ঞেস করা হয় ফ্লাই কোন পার্টস অফ স্পিচ, তখন কি বলবা? ফ্লাইটা হচ্ছে ভার্ব, তাই না? আবার এখানে যদি সবচেয়ে স্পষ্ট কথা মনে রাখো, যেই ভার্বটা একই সাথে নাউন প্লাস ভার্বের কাজ করে সেটাই হচ্ছে জিরান্ট। ওকে, জিরান্ট মানে আমরা তো জানি ভার্ব প্লাস আইএনজি, এই স্ট্রাকচারটা জানি। আবার হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপেলও হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে তোমাদের প্রশ্ন হচ্ছে ম্যাডাম তাহলে আমরা কি করে চিনবো কোনটা পার্টিসিপেল আর কোনটা জিরান্ট? চেনার উপায় হচ্ছে যে ওয়ার্ডটা তোমার নাউন প্লাস ভার্বের কাজ করে সেটাই হচ্ছে জিরান্ট। ঠিক আছে, আরেকটা জিনিস দেখে চেনা যায়, যেমন মনে করো এখানে আছে ইজ, ইজটা দেখছো না? ইজের আগে যে অংশটা থাকে সেটা কি? সাবজেক্ট না? যে অংশটা থাকে সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? নাউন। এখানে একটা লাইন আমি ছোট্ট নোট করে দিয়েছি, সাবজেক্টের জায়গায় কোনো ওয়ার্ড বসলে এটি নাউন হয় এবং এটি একটি ভার্ব। এটা মনে রাখবা যে সাবজেক্টের জায়গায় যদি কোনো ওয়ার্ড বসে তাহলে সেটা অবশ্যই একটা নাউন হয়। ঠিক আছে, আবার এটা কি করছে? এখানে ব্যতিক্রম হচ্ছে এই নাউনটা আবার ভার্বের কাজ করছে। অর্থাৎ জিরান্ট মানে হলো, জিরান্ট দিয়ে এইভাবে অ্যারো দিয়ে লিখে রাখো, জিরান্ট মানে নাউন প্লাস ভার্ব। অর্থাৎ
জিরান মানে নাউন প্লাস ভার্ব, মনে থাকবে তোমাকে যদি মাথায় রাখার জন্য, এটা আবার কাউকে বলা যাবে না। তোমাকে প্রশ্ন করলে জিরান কি, তখন বলবা ভার্ব প্লাস আইএনজি। তারপর তুমি কিভাবে চিনো, তখন সেটা হচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ নাউন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হলে সেটা হচ্ছে জিরান হবে। একদম সহজ করে মনে রাখো যে জিরান্টকে কেউ প্রশ্ন করলো, তুমি প্রথমে বলবা ভার্ব প্লাস আইএনজি, তারপর তোমাকে জিজ্ঞেস করবে যে আচ্ছা বলো তো প্রেজেন্ট পার্টিসিপেলের সাথে জিরান্টের সাথে পার্থক্যটা কি, তখন তুমি বলবা যে যদি ভার্ব প্লাস আইএনজি ঠিক আছে, কিন্তু সেই ভার্বটা যদি একই সাথে নাউন হয়ে থাকে তখন সেটা হচ্ছে জিরান্ট। এখন বলবা আমি কিভাবে চিনবো এটা নাউন যে, তখন হচ্ছে দেখবা প্রথম অংশ তোমার ইজ এর আগে অক্সিলারি ভার্বের আগে সাবজেক্ট আছে, তার মানে সাবজেক্টটা কি হয়, নাউন হয়। আবার তোমার এটা কাকে কোয়ালিফাই করছে, তোমার এই ভার্বকে কোয়ালিফাই করছে, তার মানে এটা হচ্ছে কি নাউন প্লাস ভার্বের কাজ করছে। এই ওয়ার্ডটা তোমার নাউন প্লাস ভার্বের কাজ করছে প্লাস আইএনজি, তাহলে কি হলো এটা জিরান্ট। ওকে, সেকেন্ড এক্সাম্পলটা দেখো। আমি প্রথমে তো বললাম যেটা সাবজেক্ট প্লাস নাউন কাজ করে সেটা হচ্ছে জিরান্ট। আবার আরেকটা জিনিস আছে দেখো, 2 নাম্বার, আই ডিসলাইক ক্রাইং, আমি কান্না অপছন্দ করি। এখানে ক্রাইং কি সাবজেক্ট তো না, তখন তোমাদের মনে কি প্রশ্ন আসবে যে ম্যাডাম তো বলছে যে সাবজেক্ট হলে সেটা নাউন হবে, তো এই ক্রাইং তো সাবজেক্ট না, এটা কি, এটা হচ্ছে অবজেক্ট, তাই না? আই ডিসলাইক ক্রাইং, আমি কান্না অপছন্দ করি, এখানে ক্রাইং হচ্ছে অবজেক্ট। তো এটাও তোমাকে মনে রাখতে হবে যে অবজেক্ট যদি হয় সেটা এখানে কি হচ্ছে, এটা কিন্তু নাউনের কাজ করছে। কেন? আই, এই দেখো এটা কাকে কোয়ালিফাই করছে, এই আইকে, মানে আমাকে, আমি কান্না অপছন্দ করি। এই অবজেক্ট হলেও এটা নাউনের কাজ করছে, এবং ক্রাইং মানে তো ভার্ব, এটা আমরা জানি। তাহলে তোমার স্ট্রাকচারের সাথে মিললো, এই দেখো নাউন প্লাস ভার্ব, এখানেও কিন্তু কি নাউন প্লাস ভার্ব, মানে ক্রাইংটা হচ্ছে একটা নাউনও হচ্ছে, যেহেতু অবজেক্টের জায়গায় বসছে। অবজেক্টের জায়গায় যদি কোনো, খাতায় লিখে রাখো, অবজেক্টের জায়গায় যদি কোনো ভার্ব বসে সেটা নাউন হয়ে যায়। আবার এখানে ভার্বের কাজও করছে, এটা ক্রাইং তো ভার্ব আমরা সবাই জানি। তাহলে নাউন প্লাস ভার্ব ইউজুয়াল তো কি হয়ে গেল তোমার, নাউন প্লাস ভার্ব হচ্ছে জিরান্ট। ঠিক আছে, তাহলে এত কথা বলার দরকার নাই, শুধু তুমি মনে রাখবা যে জিরান্ট মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু নাউন প্লাস ভার্ব, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি আবার তোমাকে কি হতে হবে নাউন প্লাস ভার্ব যদি হয় তাহলে জিরান্ট। ওকে, আমরা এখন এর আগে আমরা জিরান্ট সম্পর্কে জেনেছি, এখন প্রেজেন্ট পার্টিসিপেলটা কি সেটা সম্পর্কে একটু তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। লুক এট দ্য বোর্ড। প্রথমেই মনে রাখবা প্রেজেন্ট পার্টিসিপেল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, সেটা ঠিক আছে, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব হবে। জিরান্টে কি ছিল, খাতায় দেখো, জিরান্টে আছে নাউন প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর প্রেজেন্ট পার্টিসিপেল হলো অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমি একই উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। এখানে দেখো, আই স এ ফ্লাইং বার্ড, আমি একটা উড়ন্ত পাখি দেখছি। ওখানে ফ্লাইং ছিল, কিন্তু তো ওই ফ্লাইংটা ছিল কি, ওই ফ্লাইংটা বলছে নাউন প্লাস ভার্ব, কারণ সেই ফ্লাইংটা সাবজেক্টের জায়গায় ছিল, এটা নাউনের কাজ করেছে। আর এই ফ্লাইংটা অ্যাডজেক্টিভের কাজ করছে, কারণ আমরা কি জানি অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ হচ্ছে যেটা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, মডিফাই করে। তো এটা তোমার অর্থ, আই স এ ফ্লাইং বার্ড, আমি একটি উড়ন্ত পাখি দেখছি। এই ফ্লাইংটা মডিফাই করছে তোমার নাউনকে। আমরা জানি নাউন অথবা প্রোনাউনকে যেটা মডিফাই করে, যে ওয়ার্ডটা, সেটা হয় অ্যাডজেক্টিভ। তাহলে এই ফ্লাইংটা অ্যাডজেক্টিভ, এই ব্যাপারে কারো সন্দেহ নাই। ওকে, আবার ফ্লাইং তো ভার্ব, এটা তো কমন ব্যাপার, এটা সবাই জানে, ওরা মানে ভার্ব। তো তাই তোমার এটা কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব, তোমার স্ট্রাকচারের সাথে মিলেছে। তাইলে আর কোনো চিন্তায় সমস্যা নেই যে আমরা যদি অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব দেখি সেটা কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, সেকেন্ড এক্সাম্পল, দ্য ক্রাইং বেবি ইজ কামিং। দ্য ক্রাইং, সেখানেও কিন্তু আমরা কি দেখেছিলাম, ক্রাইং, সেই ক্রাইংটা কি বলছিলাম, অবজেক্টের কাজ করেছে।
অবজেক্টের কাজ করেছে বিধায় সেটা হয়েছিল নাউন। আর এখানে দ্য ক্রাইং বেবি ইজ কামিং, তোমাকে বাক্যের সেন্স অর্থাৎ সেন্টেন্সের সেন্সটা বুঝতে হবে। শুধু যদি তুমি শব্দ দিয়ে বিচার করো তাহলে কিন্তু বুঝবে না, তোমাকে বাক্যের সেন্স অর্থটা কি সেটা বুঝতে হবে। এই দেখো দ্য ক্রাইং বেবি ইজ কামিং মানে একটা কান্নারত শিশু আসছে। কান্নারত অর্থাৎ কাকে মডিফাই করেছে, সেই শিশুটাকে, বেবিকে, অর্থাৎ একটা নাউনকে মডিফাই করেছে। যেটা নাউনকে মডিফাই করে সেটাকে কি বলে? অ্যাডজেক্টিভ। খুব সহজ ব্যাপার। তাহলে এই ক্রাইটা হচ্ছে কাকে মডিফাই করেছে? এই দা বেবি, বেবিকে। এই জন্য এটা হলো অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব যদি হয় সেটা হবে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। আর জিরান্ড কোনটা হবে? যদি নাউন প্লাস ভার্বের কাজ করে। আমাদের এই পুরো টপিকটার এত কথা বললাম, এত এক্সাম্পল দেখালাম, এটা শুধু জাস্ট তোমাদের বোঝার জন্য। কিন্তু মনে রাখতে হবে যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব হলে সেটা হবে আইএনজি তো থাকবেই, সেটা কমন ব্যাপার। অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব হলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি নাউন প্লাস ভার্ব হয় সেটা হবে জিরান্ড। জাস্ট এই দুইটা জিনিস মাথায় রাখো, আর যা যা বলছে এগুলো ভুলে গেলেও চলবে। ঠিক আছে? আর আমরা পার্সন তো চিনি। আমাদের এই তোমাদের এসএসসির জন্য এতটুকু কনসেপশন থাকলেই হবে, এর থেকে বেশি এই দরকার নেই। এর বেশিটা আবার আমরা যখন আবার ওই হায়ার এডুকেশনে যাব তখন শিখবো। এখন এতটুকু মাথায় রাখো। যদি বেশি মাথায় রাখতে যাও, বেশি কিছু বুঝতে যাও, বইয়ে তো অনেক কিছু লেখা থাকে, তাহলে মাথায় কোনোটাই ঢুকবে না, মনেও কোনোটা থাকবে না। এখন যাই হোক, অনেক পড়াশোনা হলো। আবার সেই আগের কথা, প্রথম যেই কথাগুলো বলছি, আমার মনে হয় পড়ালেখার থেকে ওইটা ইম্পর্টেন্সই তোমাদের জন্য বেশি। কারণ আমরা একদম সুস্থ স্বাভাবিক মানুষ চাই। তারপরে একদম সুস্থ স্বাভাবিক মানুষই কি হতে পারে? সুশিক্ষিত হতে পারে। শুধু শিক্ষিত মানুষ হলে হবে না, আমাদেরকে সুশিক্ষিত মানুষ হতে হবে। সেই জন্য ওই প্রথম থেকে যেই কথাগুলো বলছি ধারাবাহিকভাবে সেই কথাগুলো মনে রাখবা। আর ওই জিরান্ডের কথা শুধু মনে রাখবা। জিরান্ড দরকার নেই। জিরান্ড মানে হচ্ছে কি? নাউন প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব। খুব সহজ জিনিস, এটা মনে রাখো। আর ওই যে ক্লাসগুলো একটু দেখো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। বাইরে যেও না, এই কথা বললে শুনবা না। বাইরে তো প্রয়োজন হলে যেতে হবে, কিন্তু ওই যে মাস্ক ব্যবহার করতে হবে, স্যানিটাইজিং হতে হবে। বাসায় যারা আছে তাদের প্রতি খেয়াল রাখতে হবে। তোমরা হচ্ছে দেশের ভবিষ্যৎ, ঠিক আছে? বাবা মার ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। এই জন্য তোমাদের এখনো এই প্রতিষ্ঠান বন্ধ করে তোমাদেরকে সবচেয়ে গুরুত্ব, এখানে তো একটা গর্বেরও ব্যাপার আছে যে তোমাদেরকে, শুধুমাত্র তোমাদেরকে সেফ রাখার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। আমরাও তোমাদের থেকে দূরে আছি, বেশি দূরে নাই, কারণ প্রযুক্তি আমাদেরকে অনেক কাছাকাছি এনে দিয়েছে। তো আজকে এই পর্যন্তই থাকুক। সবাই খুব খুব ভালো থাকো। সৃষ্টিকর্তার কাছে প্রে করো। ধর্ম পালন করলে, শুধু আমরা যদি প্রকৃত ধর্ম পালন করি তাহলেই আমরা প্রকৃত মানুষ হতে পারবো। গুড বাই।